আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। সহজে পড়া শিখি থেকে সবাইকে অনেক 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 বেশি শুভেচ্ছা। আজকে আমরা নবম শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ফুলের বিবাহ রচনাটির বহুনির্বাচনী ও সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। ফুলের বিবাহ এমন একটি রচনা যেটি আমাদের মনকে কল্পনার জগতে ভাসিয়ে নেয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ফুলের বিবাহ রচনায় অসাধারণ দক্ষতার পরিচয় দিয়েছেন। আমরা কল্পনা অনেকেই করি, স্বপ্ন অনেকেই দেখি, কিন্তু এমন সুন্দর কল্পনা, এমন সুন্দর স্বপ্ন সবাই কিন্তু দেখতে পারে না, যেটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ফুলের বিবাহ রচনাটি না পড়লে বোঝার কোনো উপায় নেই। বহুনির্বাচনী প্রশ্ন: ফুলের বিবাহ রচনাটির রচয়িতাকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ফুলের বিবাহ গল্পে কোনটিকে বিবাহের মাস বলা হয়েছে? বৈশাখ মাস। ফুলের বিবাহ রচনায় কমল কাকাকে লেখক নিজে। কমল কাকা কোন তারিখে বিবাহ দেখলেন? পয়লা বৈশাখে। কমল কাকা কোথায় বসে বিবাহ দেখলেন? নসি বাবুর ফুল বাগানে। ফুলের বিবাহ গল্পে পাত্রীকে? মল্লিকা। ফুলের বিবাহ গল্পে পাত্রকে? গোলাপ। ফুলের বিবাহ গল্পে ঘটককে? ভ্রমর। ফুলের বিবাহ রচনায় কে বেশি রাগী? জবা। ফুলের বিবাহ রচনায় উদ্যানের রাজাকে? স্থলপদ্ম। ফুলের বিবাহ রচনায় কার দেমাগ বেশি? গন্ধরাজের। মুদিত নয়না অবগুণ্ঠনবতী কন্যা কথাটি দিয়ে কি বোঝানো হয়েছে? পূর্ণরূপে বিকশিত না হওয়া। গুণ 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 দেখিতে চাই, এখানে চতুর্থ গুণ কথাটির অর্থ কি? কন্যার গুণাবলী। আর এই গুণ 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 এটা হচ্ছে ভ্রমরের গুণগুণ। ভ্রমর কার বৈঠকখানায় গেল? স্থলপদ্মের। ফুলের বিবাহ রচনায় মল্লিকাকে বোঝাতে লাগলো কে? সন্ধ্যা ঠাকুরানী দিদি। সন্ধ্যা ঠাকুরানী দিদি প্রকৃতপক্ষে কে? সন্ধ্যাকাল, সন্ধ্যার সময়। মল্লিকার উদ্দেশ্যে সন্ধ্যা ঠাকুরানী দিদির ঘোমটা খোল কথাটি দিয়ে কি বোঝানো হয়েছে? পূর্ণ বিকশিত হও। ফুলের বিবাহ গল্পে কুলাচার্যকে? ভ্রমর। ফুলের বিবাহ রচনায় গোলাপ বংশগত দিক থেকে কেমন? কুলীন, মানে আভিজাত্যের অধিকারী। কে বিবাহ যাত্রার উদ্যোগ নিল? গোলাপ। নহবত বাজাতে আরম্ভ করলো কারা? উচ্চিঙ্গরা। কে সানাইয়ের বায়না নিয়েছিল? মৌমাছি। উচ্চিঙ্গরা নহবত বাজাতে আরম্ভ করলো কখন? গোধূলি লগ্নে। মৌমাছি বরযাত্রীতে অংশগ্রহণ করতে পারেনি কেন? রাতকানা বলে, অর্থাৎ মৌমাছি রাতে চোখে দেখে না। কে আগে আগে ফুকরাইতে লাগলো? কোকিল। ফুলের বিবাহ রচনায় কে শুকিয়ে উঠলেন? টগর। ফুলের বিবাহ রচনায় কন্যার সইকে? জুঁই। বর কাকে তারকা রাক্ষসী বলে তামাশা করল? রজনীগন্ধাকে। ফুলের বিবাহ রচনাটি সংকলিত হয়েছে কমলাকান্তের দফতর থেকে। কমলা কাকার ভাবনায় সব কিছুর গন্তব্য কোথায়? ধ্বংসপুরে, মানে পৃথিবীর সব কিছুই একদিন ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। শেষ হলো বহু নির্বাচনী। এবার আমরা সৃজনশীল আলোচনা করব। সৃজনশীল প্রশ্ন এগুলো নমুনা হিসেবে দেখানো হচ্ছে, হুবহু আসে না, তবে এগুলো পড়লে তোমরা প্রশ্নের উত্তর লেখার ধারণা, বেশ স্বচ্ছ একটা ধারণা পাবে। চমক তার বন্ধু অনুপমের বিয়ের ঘটকালি করতে লাবণ্যর বিয়ের সম্বন্ধ নিয়ে যায় অনুপমের মামার কাছে। সব কিছু শুনে মামার পছন্দ হলে
চমককে জিজ্ঞাসা করে মেয়ের বয়স কত, চমক তখন বলে 15। এটা হচ্ছে আমাদের উদ্দীপক। এবার এর সংশ্লিষ্ট প্রশ্ন উত্তর আমরা আলোচনা করব। খদ্দেত শব্দের অর্থ কি? খদ্দেত শব্দের অর্থ হচ্ছে জোনাকি পোকা। গোলাপের গৌরব অধিক কেন? অনুধাবন প্রশ্ন। গোলাপ সাক্ষাৎ বাঞ্ছামালির সন্তান বলে তার গৌরব অধিক। কুলীন বংশের হওয়ার কারণে গোলাপের গৌরবের শেষ নেই, কারণ গোলাপ ফুলে মেল। বলতে গেলে সকল ফুলই ফুলে, তবুও গোলাপের অধিক গৌরব রয়েছে, কারণ গোলাপ সাক্ষাৎ বাঞ্ছামালির সন্তান, অর্থাৎ যে মালি ইচ্ছে মতো ফুল ফুটাতে পারেন তার সন্তান। এই জন্যই গোলাপের অধিক গৌরব। গোলাপ কুলীন বংশয় হওয়ায় তার গৌরব বেশি, এটাই হচ্ছে মূল কথা। গ নাম্বার প্রয়োগমূলক প্রশ্ন। উদ্দীপকটি ফুলের বিবাহ রচনার কোনটির সাথে সাদৃশ্যপূর্ণ বর্ণনা করো। এই যেখানে আমরা উদ্দীপকটি পড়লাম, এই রচনাটার কোনটার সাথে আর কি সাদৃশ্যপূর্ণ সেটা জানতে চাওয়া হয়েছে। উদ্দীপকটি ফুলের বিবাহ রচনার বিয়ে সম্পর্কে ঘটকরাজ ভ্রমর ও গোলাপের কথোপকথনের সাথে সাদৃশ্যপূর্ণ। ফুলের বিবাহ রচনায় মল্লিকা ফুলের বাবা ক্ষুদ্র বৃক্ষ হওয়ায় বিয়ের সম্বন্ধ অনেক এলেও কোনোটাই স্থির হয় না। অবশেষে ঘটকরাজ ভ্রমর মল্লিকা ফুল ও গোলাপের বিয়ে ঠিক করেন। গোলাপ বিয়ের কথা শুনে আনন্দিত হয়ে ওঠে। ঘটকরাজ ভ্রমরকে কন্যার বয়স সম্পর্কে জিজ্ঞাসা করে, তখন ভ্রমর জানান কন্যার বয়স প্রায় বিবাহ উপযোগী, আজ অথবা কাল ফুটবে। লেখকের ভাষায় উদ্দীপকে একই রকম ঘটনা লক্ষ্য করা যায়। সেখানে চমক তার বন্ধু অনুপমের বিয়ের ঘটকালি করতে লাবণ্যর বিয়ের সম্বন্ধ নিয়ে যায় অনুপমের মামার কাছে। সব কিছু শুনে মামার পছন্দ হলে চমকের কাছে কনের বয়স জানতে চায়। রচনাটি সাদৃশ্যপূর্ণ। চমক তখন বলে কনের বয়স 15। সুতরাং বলা যায় আলোচ্য ঘটনাটি উদ্দীপক ও ফুলের বিবাহ রচনাকে সাদৃশ্যপূর্ণ করে তুলেছে। উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। উদ্দীপকটি ফুলের বিবাহ রচনার সামগ্রিক ভাবকে প্রতিনিধিত্ব করে না। মন্তব্যটির যথার্থতা বিশ্লেষণ কর। উদ্দীপকে শুধু ফুলের বিবাহ রচনার ঘটনা এবং ঘটকালির দিকটি তুলে ধরার, তা আলোচ্য রচনার সামগ্রিক ভাবের প্রতিনিধিত্ব করে না। ফুলের বিবাহ রচনায় যেমন হাস্যরসের মাধ্যমে বিভিন্ন ফুলের নাম, গন্ধের তারতম্য, বর্ণের রকম ফের অত্যন্ত সংবেদনশীলতার সাথে তুলে ধরা হয়েছে, ঠিক তেমনি কখন কোন ফুল ফোটে সেটির গভীর পর্যবেক্ষণের পরিচয় পাওয়া যায়। এছাড়া বিয়ে বাড়ির সকলের মনে যে আনন্দ নিয়ে আসে তার একটি প্রভাব লক্ষ্য করা যায়। বিয়ের কেন্দ্রে বর কনে থাকার পাশাপাশি আত্মীয় স্বজন এবং ঘটকরাও থাকেন বিশেষভাবে, এটা রচনায় ফুটে উঠেছে। আর উদ্দীপকে শুধু বিয়েবাড়ির আয়োজনে নিয়ে ঘটক এবং পাত্রের বাড়ির লোকজনের কথোপকথনের একটি ঘটনা উল্লেখ আছে। এছাড়া অন্য কোনো দিক এখানে মুখ্য হয়ে ওঠেনি। এই ঘটনাটি কেবল আলোচ্য রচনার ভ্রমর ও গোলাপের আলোচনার সাথেই সাদৃশ্যপূর্ণ। উদ্দীপকে ফুলের বিবাহ রচনার একটিমাত্র ঘটনার সাথে মিল রয়েছে। আলোচ্য রচনায় ফুলের বৈচিত্র্য, বিবাহের বিবিধ অনুষঙ্গ অনুপস্থিত। সুতরাং উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে এটাই বলা যায় যে উদ্দীপকটি ফুলের বিবাহ রচনার সামগ্রিক ভাবকে প্রতিনিধিত্ব করে না।
আরও একটি নমুনা সৃজনশীল প্রশ্ন। আগে উদ্দীপকটি পড়ি নেই। শরীফ মিয়ার 4 মেয়ে লতিকা, কণিকা, নিশিতা, কবিতা। তারা সবাই বিবাহযোগ্য হলেও অভাবের সংসারে তিনি তাদের বিয়ে দিতে পারছেন না। পাত্রপক্ষের চাহিদা মতো যৌতুক না দিতে পারায় চরম হতাশায় ভুগছেন তিনি। এই হচ্ছে আমাদের উদ্দীপক। এবার এর আলোকে আমরা প্রশ্নের উত্তরগুলো জেনে নেই। কয়ের প্রশ্ন, ফুলের বিবাহ রচনার কনেকে? ফুলের বিবাহ রচনার কনে হচ্ছে মল্লিকা ফুল। আজি কালি ফুটবে। ক্ষয়ের প্রশ্ন হচ্ছে আজি কালি ফুটিবে, কথাটি ব্যাখ্যা কর। কনে মল্লিকা ফুলের বয়স সম্পর্কে সঠিক ধারণা দেওয়ার জন্যই প্রশ্নোক্ত কথাটি বলা হয়েছে। ঘটকরাজ ভ্রমর মল্লিকা ফুলের পিতার কাছ থেকে বিয়ের সম্মতি নিয়ে বুয়ো করে উড়াল দিয়ে গোলাপের বাড়ি গিয়ে উপস্থিত হন। গোলাপ তখন বাতাসের সাথে নেচে নেচে খেলা করছিল। বিয়ের কথা শুনে সে খুব খুশি হয়। এক সময় ঘটকের কাছে সে কনের বয়স কত তা জানতে চায়। ঘটক কনের বয়স সম্পর্কিত প্রশ্নের উত্তর দিতে গিয়েই প্রশ্নোক্ত কথাটি বলেন। এর মধ্য দিয়ে তিনি মূলত কনের বয়স যে খুব বেশি নয় সে ব্যাপারে গোলাপকে আশ্বস্ত করেন। কনে মল্লিকা ফুলের বয়স যে খুব বেশি না সে ব্যাপারে গোলাপকে আশ্বস্ত করার জন্যই প্রশ্নোক্ত উক্তিটি করা হয়েছে। প্রয়োগমূলক প্রশ্ন, উদ্দীপকের সাথে ফুলের বিবাহ রচনার সাদৃশ্যপূর্ণ দিকটি তুলে ধরো। কন্যা ভারগ্রস্ত পিতৃত্বের দিক দিয়ে উদ্দীপকের শরীফ মিয়ার সাথে ফুলের বিবাহ রচনার মল্লিকা ফুলের পিতার সাদৃশ্য রয়েছে। ফুলের বিবাহ রচনায় মল্লিকা ফুলের বিয়ের কথাবার্তা চলছিল। মল্লিকার পিতা ছিলেন খুবই দরিদ্র এবং কন্যা ভারগ্রস্ত এক ক্ষুদ্র বৃক্ষ। অনেকের সাথে কন্যার বিয়ের কথা হলেও তার কোনোটা স্থির হচ্ছিল না। স্থলপদ্মের মতো বড় ঘরের নির্দোষ পাত্রের সাথে কন্যার বিয়ে দিতে চাইলেও পাত্র তাতে রাজি হয়নি। আবার জবা ফুল বিয়ে করতে রাজি হলেও রাগী স্বভাবের কারণে কন্যাকর্তা তার কাছেও মেয়ে দিতে আগ্রহী হয়নি। উদ্দীপকের শরীফ মিয়ার লতিকা, কণিকা, নিশিতা ও কবিতা নামের 4 মেয়ে। তাদের সবাই বিবাহযোগ্য, কিন্তু অভাবের সংসারে তাদের বিয়ে দিতে পারছে না তার বাবা। বিয়ের সম্বন্ধ আসলেও পাত্রপক্ষের চাহিদা মতো যৌতুকের টাকা দিতে না পারায় শরীফ মিয়া হতাশ হয়ে পড়েন। ফুলের বিবাহ রচনায় মল্লিকার পিতা ও শরীফ মিয়ার মতো একজন কন্যা ভারগ্রস্ত পিতা। তাই কন্যা ভারগ্রস্ত পিতৃত্বের দিক থেকে উদ্দীপকের শরীফ মিয়ার সাথে ফুলের বিবাহ রচনার মল্লিকা ফুলের পিতার সাদৃশ্য রয়েছে। প্রশ্ন নম্বর 4 ঘ, উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। ফুলের বিবাহ রচনায় হাস্যরসের মাধ্যমে সমাজের এক কঠিন বাস্তবতা তুলে ধরা হয়েছে, বিশ্লেষণ করো। ফুলের বিবাহ রচনায় হাস্যরসের মাধ্যমে কন্যা ভারগ্রস্ত পিতাদের অসহনীয় বিড়ম্বনার মতো সমাজের এক কঠিন বাস্তবতা তুলে ধরা হয়েছে। ফুলের বিবাহ রচনায় কমল কাকা, এখানে লেখক নিজে নসিবাবুর ফুল বাগানে বসে ফুলের সৌন্দর্য উপভোগ করতে করতে নিজের অজান্তেই এক সময় কল্পনার জগতে চলে যান। সেখানে গিয়ে তিনি এক বিয়ে দেখেন। হাস্যরসের মাধ্যমে সেই বিয়ের কথা বলতে গিয়ে প্রথমেই তিনি মল্লিকা ফুলের কথা বলেন। মল্লিকার পিতা ছিলেন দরিদ্র এবং কন্যা ভারগ্রস্ত এক ক্ষুদ্র বৃক্ষ। অনেকের সাথে কন্যার বিয়ের কথা হলেও তার কোনোটিই শেষ পর্যন্ত স্থির হচ্ছিল না। স্থলপদ্মের মতো বড় ঘরের নির্দোষ পাত্রের সাথে কন্যার বিয়ে দিতে চাইলেও পাত্র অতটা নিচে নামতে
রাজি হয়নি, অত নিচু ঘর থেকে কন্যা সে নিবে না, স্থলপদ্মের অভিমত। আবার জবা ফুল রাজি হলেও জবা ফুলের রাগ একটু বেশি, যার কারণে কন্যাকর্তা তার কাছে মেয়ে দিতে চাননি। আর উদ্দীপকের শরীফ মিয়ার লতিকা, কণিকা, নিশিতা ও কবিতা নামের 4 জন মেয়ে। তাদের সবাই বিবাহযোগ্য হলেও অভাবের সংসারে শরীফ মিয়া কন্যাদের বিয়ে দিতে পারছেন না। বিয়ের সম্বন্ধ আসে, কিন্তু পাত্রপক্ষের চাহিদা মতো যৌতুকের টাকা দিতে না পারায় মেয়েদের বিয়ে হচ্ছিল না। ফুলের বিবাহ রচনায় মল্লিকার পিতাও শরীফ মিয়ার মতো একজন কন্যা ভারগ্রস্ত পিতা। কন্যার বিয়ে নিয়ে তিনিও বেশ উদ্বিগ্ন ছিলেন। যথাসময়ে কন্যার বিয়ে দিতে না পারলে সামাজিকভাবে একজন পিতাকে নানা বিড়ম্বনার মুখোমুখি হতে হয়। উদ্দীপক ও ফুলের বিবাহ রচনায় অভিন্নভাবে কন্যা ভারগ্রস্ত পিতাদের এই বিড়ম্বনার চিত্রটি ফুটে উঠেছে। কন্যা বিবাহযোগ্য অথচ যৌতুকের পণের অভাবে কন্যা বিয়ে দিতে পারছে না। এটি একটি সামাজিক, বড় রকমের একটি সামাজিক বাস্তবতা, কঠিন বাস্তবতা। এই বাস্তবতার মুখোমুখি হয়েছেন ফুলের বিবাহ রচনার মল্লিকা, ফুলের পিতা এবং উদ্দীপকের লতিকা, কণিকা, নিশিতা ও কবিতা 4 কন্যার পিতা। সমাজের এই কঠিন বাস্তবতাকে লেখক অতি সুনিপুণভাবে হাস্যরসের মাধ্যমে তুলে ধরেছেন। এই হাস্যরস আমাদের জন্য তিনি লিখে গেছেন, আমরা যাতে বরের পক্ষের লোকেরা এই ধরনের কঠিন বাস্তবতার দিকে ঠেলে না দেয় কন্যা এবং কন্যার বাবাকে, কন্যার পরিবারকে। এটাই হচ্ছে আমাদের আজকের দিনের আজকের এই রচনার একটি গুপ্ত মেসেজ। ফুলের বিবাহ রচনায় হাস্যরসের মাধ্যমে উদ্দীপকে বর্ণিত সমাজের এক কঠিন বাস্তবতার কথাই উঠে এসেছে সর্বশেষে। আমরা তাই অতি সহজ ও সুন্দর ভাষায় তুলে ধরার চেষ্টা করলাম। শেষ হলো আমাদের আজকের ফুলের বিবাহ রচনার বহুনির্বাচনী ও সৃজনশীল প্রশ্নোত্তর পর্বের ক্লাস। আর এ রচনাটি নতুন পাঠ্যসূচিতে যুক্ত হওয়ায় কোনো বোর্ড প্রশ্ন এতে নেই। তবে যদি সামনে বোর্ড পরীক্ষায় থাকে তাহলে কিন্তু আমাদের এটি খুব ভালো করে পড়তে হবে, সামনে বোর্ড পরীক্ষার পূর্ব প্রস্তুতি হিসেবে। অনেক সুন্দর একটা রচনা, অতি সহজেই মনে রাখা যায়, মনেও থাকে ভালো। সবাই ভালো করে পড়বে, আশা করি সবাই বুঝতে পেরেছো পড়াটা। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ক্লাস। সবাই সহজে পড়াশিখির পাশে থেকে সহজে পড়াশিখিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।